আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের একটু ভিউয়ার্স আসুক, তারপর আমরা স্টার্ট করি আমাদের লাইভটা। আমরা একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে আবার। আমি গাজী ওয়াফা আকবর, শিখবে সবাইকে ইংলিশ কমিউনিকেশন মেন্টর হিসেবে আছি। আজ আমি যে বিষয়টি নিয়ে লাইভে এসেছি তা হলো কিছু গ্রামারেরই কিছু পয়েন্ট, তা ফ্রেজেস অ্যান্ড ক্লজ। আমাদের ডেইলি লাইফে দেখা যায় আমরা খুব কমন কিছু ছোট ছোট ফ্রেজ আর ক্লজ ইউজ করে থাকি, কিন্তু যখনই আমরা এটাকে ইংলিশে বলে দিয়ে যাচ্ছে এটা ফ্রেজ আর ক্লজ বলা হয়, তখন আমরা সবাই একটু কনফিউজ হয়ে যাই। আচ্ছা, ফ্রেজ কি, ক্লজ কি? আমরা ইংলিশ ক্লাস চলাকালীন অবস্থায় বা ইউজুয়ালি আমি যখন নর্মাল কথাবার্তা বলি, তখনই খুব কমন কোয়েশ্চেনটা আমি ফেস করি দ্যাট আচ্ছা, ফ্রেজ অর্থ কি, ক্লজ অর্থ কি? তো খুব সিম্পল একটা সেন্টেন্স যদি আমি এখন বলি দ্যাট আমি এখন ভাত খাচ্ছি, আই হ্যাভ মাই লাঞ্চ নাও, অর আই এম হ্যাভিং মাই লাঞ্চ নাও। সো এই যে একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ক্লজ বলে থাকতে পারি। আর এখন যদি আমি বলে থাকি কালকে সন্ধ্যাবেলা, আজকে দুপুরে, আনটিল নেক্সট উইক অর আনটিল দ্য নেক্সট উইকেন্ড, তারপর কাল সন্ধ্যায়, ভোর সকালে, মাঝরাতে, এই যে ছোট ছোট দুই তিনটা ওয়ার্ডস থাকে, এদেরকে আমরা ফ্রেজ বলে থাকি। এখন আপনারা সবাই একটু চিন্তা করে দেখতে পারেন, ক্লজ আর ফ্রেজের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ক্লজ হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। যে কোনো একটা সেন্টেন্সে যখন একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তাকেই আমরা বলে থাকি ক্লজ। যেমন আমি এখন ভাত খাচ্ছি, বা খুব কমন একটা কথা চলছে, আজ আমার মন ভালো নেই, কি আজকে আমার মন ভালো নেই। এই যে আজকে আমার মন ভালো নেই, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লজ। আর এখন যদি আমি বলি কালকে সন্ধ্যাবেলা, ভোর সকালবেলা, আজকে দুপুরে, টুমরো, নেক্সট উইক, এই ধরনের ওয়ার্ডসগুলোকে আমরা বলে থাকি ফ্রেজেস। তো আজ আমরা যে বিষয়গুলো আছে না আলোচনা করব, তা হলো ক্লজ কি অ্যান্ড ফ্রেজ কি, আর সেন্টেন্স আর ক্লজের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে কি নাই। তো চলেন, আমি একটা স্লাইড তৈরি করেছি আর আমি চাই আপনাদের সবার সাথে এটা শেয়ার করতে। আশা করি আমার স্লাইডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো আমাদের শুরুতেই আছে ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। এখন এই ক্লজেস অ্যান্ড ফ্রেজেসটা নিয়ে আরেকটু আলোচনা করব। What is clause and what is phrase? In very simple words, a clause is a group of related words that contain both a subject and a verb. যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যখন একটা সাবজেক্ট থাকবে এন্ড একটা ভার্ব থাকবে, ওই সেন্টেন্সগুলোকে আমরা ক্লজেসও বলতে পারি। ক্লজেস মে বি এবল টু স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স। যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম, আজকে আমার মন ভালো নেই। এই সেন্টেন্সটা থেকে কিন্তু আমরা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি যে যে কোনো একজনের আজকে মনটা ভালো নেই। সো এখানে একটা সাবজেক্ট আছে আর তার মনটা ভালো নেই, দ্যাট হি ইজ নট ফিলিং ওয়েল বাট হি ইজ আপসেট, সো দ্যাটস আ ভার্ব। এখানে দেখেন একটা এক্সাম্পল আমিও রেখেছি, নোবডি রিয়েলি ওয়ান্টস টু লিসেন টু আওয়ার প্রেজেন্টেশন বাট উই আর মেকিং ইউ এনিওয়ে। কেউ তোমার প্রেজেন্টেশনটা আসলে শুনতে চায় না, বাট আমরা সামহাও মানে মানুষকে শুনতে বাধ্য করছি। এখন আমিও বলতে পারি কেউ আমার লাইফ দেখতে চাচ্ছে না, বাট স্টিল আমি মানুষকে বাধ্য করছি আমার লাইফটা দেখার জন্য। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লজেস। সিমিলারলি এখন আমরা দেখব হোয়াট ইজ আ ফ্রেজ। A phrase is a group of related words that does আমাদের স্পেসিফাইড না, যখন একটা সাবজেক্টও থাকতে হবে বা একটা ভার্বও থাকতে হবে, সে নিজে নিজেই, বাট এটার কোনো মেক সেন্স করে না। যেমন একটা ক্লজ থেকে আমরা একটা সেন্স মেক করতে পারছি, দ্যাট হি ইজ আপসেট টুডে অর হি ইজ হ্যাভিং লাঞ্চ নাও।
এখান থেকে আমরা একটা সেন্স বানাতে বুঝতে পারছি দ্যাট ও এখন ওর মনটা খারাপ বা ও এখন ভাত খাচ্ছে। বাট একটা কথা যদি আমি এখন বলে থাকি যে কালকে সকালবেলা বা ব্রাইট সানি মর্নিং, সো ব্রাইট সানি মর্নিং এটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনো সেন্স মেক করতে পারছি না, আমাদেরকে বুঝতে কোনো সাহায্য করছে না যে বেসিক্যালি আমি কি বুঝাতে চাচ্ছি, কারণ এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব নেই টু মেক আস or to help us understand what the person is actually trying to say. A phrase cannot stand alone as a sentence. Phrase কখনো একা তার কোনো মিনিং থাকবে না। যেমন একটা এক্সাম্পল দেখতে পারি আমরা, on this bright and sunny Monday morning we are going to tell you about phrase clause. এখানে যে লাইনটা আমাদের আন্ডারলাইন করা আছে দ্যাট ইজ on this bright and sunny Monday morning, on this bright and sunny Monday morning এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্রেজটা। আমরা যদি এই পরের লাইনটা বাদ দিয়ে দেখি আমরা কিন্তু on this bright and sunny Monday morning এ কোনো মেক সেন্স করবে না। বাট আমরা আবার যদি আমাদের ক্লজেসে ব্যাক আসি, nobody really wants to listen to our presentation. এই আন্ডারলাইনড লাইনটা থেকে আমরা ইজিলি একটা আইডিয়া নিতে পারছি যে কেউ অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা শুনতে চাচ্ছে না। It makes some sense. But on the other hand, on this bright and sunny Monday morning, it is just একটা লাইন, এটা থেকে আমি এক্স্যাক্টলি ধরতে পারবো না যে সে কি বুঝাইতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভোর সকাল সোমবার ভোর সকালবেলা কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি, হোয়াট ইউ ওয়ান্ট টু টেল মি, এটা থেকে কোনো ক্লিয়ার আইডিয়া নেওয়া যাচ্ছে না। সো দিস ইজ আ সিম্পল ডিফারেন্স বিটুইন ক্লজেস অ্যান্ড ফ্রেজ। ক্লজ হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স যেখান থেকে একটা আমরা মেক সেন্স করতে পারে, ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন। বাট ফ্রেজেস হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস which does not include a subject or a verb. চলেন এখানে কিছু এক্সাম্পলস আমরা দেখি। ইন মাই রুম, ইন মাই রুমে এটা কি ফ্রেজেস হবে নাকি ক্লজ হবে? দিস ইজ আ ফ্রেজ। ইন মাই রুম, আমার রুমে, আমার রুমে কিন্তু এক্স্যাক্টলি আমার রুমে কি এখন কি হচ্ছে, we are not getting any specific idea. So in my room is a phrase. The cat went under the bed. এখানে একটা সাবজেক্ট আছে, সে কি করলো, বেডের আন্ডারে চলে গেল, বিড়ালটা বিছানার নিচে চলে গেল। সো ইট হ্যাজ আ সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ ভার্ব, সো দিস ইজ আ ক্লজ। আনটিল নেক্সট উইক, আমি একটু আগেই বললাম আগামী সপ্তাহ পর্যন্ত, আগামী সপ্তাহ পর্যন্ত কি কি হবে মানে কি নিয়ে অ্যাকচুয়ালি আমরা বলতেছি তা হচ্ছে ইটস আ ফ্রেজ। কুইকলি ওয়াকিং টু দ্য স্টোর, খুব তাড়াহুড়া করে স্টোরের দিকে হেঁটে যাচ্ছে, কি হচ্ছে, দিস ইজ আ ফ্রেজ। কে হেঁটে যাচ্ছে, কেন হেঁটে যাচ্ছে, কোনো স্পেসিফিক আইডিয়া আমাদের দিচ্ছে না, দ্যাটস ওয়াই ইটস আ ফ্রেজ। ইয়েট দে ট্রাইড, তারপরেও তারা চেষ্টা করেছে। এখানে দে অ্যান্ড ট্রাইড, দে হচ্ছে একটা সাবজেক্ট, ট্রাইড হচ্ছে একটা ভার্ব, সো দিস ইজ আ ক্লজ। সো এই ছিল আমাদের ফ্রেজ আর ক্লজেসের বেসিক কিছু ডেফিনেশনস। চলেন এখন আমরা দেখি যে ক্লজেসের কয়টা টাইপ আছে, হাউ মেনি টাইপস অফ ক্লজেস আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে অ্যাকচুয়ালি। সো ক্লজেসটা মূলত দুটো টাইপের হয়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন সামনে যাওয়ার আগে আমি আপনাদেরকে এটা বলতে চাই, এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা থেকে কিন্তু আমরা একটা বেসিক আইডিয়া করতে পারছি। ইন্ডিপেন্ডেন্ট মানে যে কারোর উপর ভর করে না, নির্ভরশীল, আর ডিপেন্ডেন্ট অ্যাজ ইন উইচ ডিপেন্ডস অন সামওয়ান, কারোর উপর ভর করতেছে। সো ফার্স্ট ওয়ার্ডটা থেকে আমরা একটা আইডিয়া নিয়ে নিই যে ইন্ডিপেন্ডেন্ট তার মানে সে ফ্রিডম, তার কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, সে নিজেই সব করতে পারতেছে। সিমিলারলি কিছু কিছু সেন্টেন্স থাকে যেই সেন্টেন্সগুলা সে নিজে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দেয়, তার অন্য কোনো সেন্টেন্সের উপর ভর করে আমাদেরকে কিছু বুঝাতে হয় না, তার একটা লাইন আর একটা সিম্পল সেন্টেন্সে আমরা ধরতে পারি আচ্ছা what the other person or what the person is saying. For example, it conveys a complete the frustrated irritated teachers finally understood the basic grammar concept. ফ্রাস্ট্রেটেড বিরক্তিকর টিচারটা ফাইনালি বুঝছে বেসিক গ্রামার কনসেপ্ট। এখানে একটা সাবজেক্টও আছে, একটা ভার্বও আছে, আর এটা আমাদেরকে একটা খুব ক্লিয়ার
আইডিয়া দিচ্ছে, একটা কমপ্লিট থট দিচ্ছে যে ফ্রাস্ট্রেটেড বিরক্তিকর টিচারটা ফাইনালি বুঝতে পেরেছে হোয়াট ইজ দ্য বেসিক গ্রামার কনসেপ্ট। সো এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করে দেখি, সে ইন্ডিপেন্ডেন্ট, তাকে কারো উপর ভর করতে হলো না। Independent clause is a complete sentence that must have a subject and a verb which agrees. তার অবশ্যই একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, এন্ড এটা আমাদেরকে কি দিবে? এটা আমাদেরকে একটা কমপ্লিট আইডিয়া দিবে, একটা কমপ্লিট থট দিবে। এখন আমরা যদি অন দ্য আদার হ্যান্ড ডিপেন্ডেন্টের দেখি, ওই যে আমি একটু আগেই বললাম ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে সে নির্ভরশীল, তাকে কোনো সেন্টেন্স বা কোনো কথার উপর ডিপেন্ড করতে হচ্ছে না। বাট এখন যদি আমরা ডিপেন্ডেন্টেরটা চিন্তা করি, ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা থেকেই আমরা বুঝতে পারছি যে তার মানে এ কার উপর ভর করে। হোয়াট ডাজ ডিপেন্ডেন্ট মিন অ্যাকচুয়ালি? টু ডিপেন্ড অন সামওয়ান, কার উপর ভর করা, রাইট? সে নিজে নিজে আমাদেরকে একটা আইডিয়া দিতে পারছে না, তার কারো না কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে, ভর করতে হচ্ছে। তো চলেন এখন বুঝি ডিপেন্ডেন্ট ক্লজটা কি। ডিপেন্ডেন্ট ক্লজ ক্যানট স্ট্যান্ড অন ইট ওন, সে নিজে নিজে একা কোনো মিনিং দিতে পারে না। ইট নিডস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু কমপ্লিট আ সেন্টেন্স। Dependent clauses often being with such words such as although, since, if, when, and because. আচ্ছা, আমি তো একটু আগেই বললাম আপনাদের যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট তো ফ্রি, সে তার ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে, তার কিছুই বলতে হচ্ছে না, কারো উপরই ডিপেন্ড করতে হচ্ছে না। বাট অন দ্য আদার হ্যান্ড ডিপেন্ডেন্টের কেসে তো পুরাপুরি উল্টা, তার কি করতে হচ্ছে? তার এই ইন্ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে। যদি আমরা এখন একটা এক্সাম্পল দেখে থাকি, we want you to listen to this presentation because we think it will be useful to you. এখন এই কমাটার আগ পর্যন্ত যদি আমরা বলি we want you to listen to this presentation, আমরা চাই তুমি এই প্রেজেন্টেশনটা শুনো। যেমন I want all of you to listen to my live session. So আমি চাচ্ছি আপনারা সবাই আমার লাইভ সেশনটা শুনেন। Because কারণ we think it will be useful to you. এখন এই ফার্স্ট লাইনটা বাদ দিয়ে যদি আমি লাস্টের লাইনটা চিন্তা করে থাকি, because we think it will be useful to you, we think it will be useful to you, এই যে we think it will be useful to you, এখানে এটা কি বোঝাতে চাচ্ছি? মানে কি জিনিসটা তোমার জন্য ইউজফুল হবে? এখন আমি যদি খালি বলে দিই আপনাদের সবাইকে I think it will be useful for you, what? কোয়েশ্চেনটা আসবে না কি, মানে কোন জিনিসটা আমার জন্য ইউজফুল হবে? ওকে, হ্যাঁ আমার জন্য ইউজফুল হবে, আমরা তো বুঝতে পারলাম, বাট হোয়াট ইজ দ্য থিং, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? সো আমাদেরকে কি করতে হচ্ছে? এই সেন্টেন্সটাকে আরেকটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এখন আমি যদি সেন্টেন্সটা এভাবে বলতাম, we want you to listen to this presentation, this is an example of independent clause, কারণ এই সেন্টেন্সটা থেকে আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারছি যে এটা আমাদের বলছে দ্যাট আমরা চাই তুমি এই প্রেজেন্টেশনটা শুনো। Because we think it will be useful to you, because আমাদের মনে হয় এটা তোমার জন্য কার্যকারী হবে। কোন জিনিসটা কার্যকারী হবে? That is the presentation will be useful for me. So this is an example of dependent clause. আমি আবারও বলবো যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মধ্যে ছোট্ট একটা পার্থক্য, তা হলো ইন্ডিপেন্ডেন্ট নিজে যা বলে ওটাতেই একটা কমপ্লিট থট আমরা পেয়ে থাকি। আবার ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ও যে সেন্টেন্সই বলতেছে না কেন, ওর আমাদের ক্লিয়ার থট দিতে পারছে না, তার কি করতে হচ্ছে? তাকে ইন্ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে টু হ্যাভ আ ক্লিয়ার থট। সাথে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে যাব, এই যে ডিপেন্ডেন্ট ক্লজেস গুলো নিয়ে বলছি, এখন কোন সেন্টেন্সটা ডিপেন্ডেন্ট বা কোন সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা কেমনে বুঝতে পারবো? আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমি বুঝে গেলাম ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, বাট আমি কেমনে বুঝবো, রাইট? যে which one is the independent one and which one is the dependent one? সো এটার বোঝার সিম্পল ওয়ে হচ্ছে যেই যে সেন্টেন্সের সামনে আমরা খেয়াল করবো there is a although, since, if, when and because, তখনই আমরা বুঝে যাব হ্যাঁ this is a dependent clause or this is a dependent statement. Dependent clause গুলার সাথে always although, since, when, because এই ওয়ার্ডস গুলা থাকবে।
এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা একটু দেখি, আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার। আই নো, আমি জানি। আই নো তো আমরা ইউজুয়ালিও বলে থাকি হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি জানি, আমরা খুব কমনলি বলে থাকি না হ্যাঁ আমি তো জানি। সো এটা আমাদেরকে ক্লিয়ার আইডিয়া দিচ্ছে, দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াট ইউ ডিড লাস্ট সামার, হোয়াট ইউ ডিড লাস্ট সামারে মানে কি করছে, কি বুঝাইতে চাচ্ছে। এখন যদি আমি কোনো একটা মানুষকে গিয়ে বলি না যে হোয়াট ইউ ডিড লাস্ট সামার, তো অবভিয়াসলি সে আমাদেরকে জিজ্ঞেস করবে হ্যাঁ কি করছে, আমি কার কথা বলতেছো তুমি, কি হয়েছে। So what you did last summer, this is an independent clause, and I know is an example of what you did last summer is an example of dependent clause, and I know is an example of independent clause. তো আমি একটু আগেই বলে ফেললাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমাদেরকে একটা কমপ্লিট থট দেয়, দ্যাট ইজ আ কমপ্লিট আইডিয়া দেয়, অ্যান্ড ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন। তার কারোর উপর ভর করতে হয় না, তার একটা লাইনে আমরা বুঝতে পারি সে আমাদেরকে কি বুঝাতে চাচ্ছে। আর অন দ্য আদার হ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ কি করে, এক্সপ্রেসেস ইনকমপ্লিট থট, মানে আবছা আবছা কথা বলে, কথাটা ক্লিয়ার থাকে না, মানে আমরা ধরে নিতে পারবো না অ্যাকচুয়ালি সে কি বুঝাতে চাচ্ছে, সে কি মিন করতে চাচ্ছে, এন্ড ক্যানট বি সেন্টেন্স বাই ইটসেলফ। নিজের কোনো স্পেসিফিক সেন্টেন্স অর আইডিয়া সে আমাদেরকে দিতে পারে না। Has Sarah studied hard? She got good grades. Has Sarah studied hard? খেয়াল করে দেখলে এখানেও কিন্তু একটা সাবজেক্ট আছে and studied হচ্ছে একটা verb. So the upper one is the independent clause. She got good grades. She got. এই সেন্টেন্সটা উপরের সেন্টেন্সের উপর ভর করলো, that's why this is an example of dependent clause. তো এই ছিল আমাদের ক্লজেস নিয়ে আইডিয়া, যে ক্লজেস দুটো টাইপ থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা যেটা নিয়ে পড়বো তা হচ্ছে আমাদের ফ্রেজ। ক্লজ দিয়ে আমরা বুঝে যাচ্ছি, খুব ক্লিয়ার একটা আইডিয়া নিচ্ছি যে এটা একটা সিম্পল সেন্টেন্সই হবে, কিন্তু সেন্টেন্সের মধ্যে কিছু কিছু সেন্টেন্স থাকবে যে আমাদেরকে কমপ্লিট থট দিচ্ছে, আর কিছু কিছু সেন্টেন্স থাকবে যেটা থেকে আমরা একটা কমপ্লিট থট পাবো না, ওটা ইনকমপ্লিট থট দেয়। আর ওই জিনিসটাকে আমাদের কমপ্লিট করার জন্য কি করতে হয়, আমাদেরকে আরেকটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে হয়। তার কারণে একজনকে আমরা বলে থাকি ডিপেন্ডেন্ট, আরেকটাকে আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা আরেকটা পয়েন্ট দেখব, তা হলো ফ্রেজেস। এই যে বারবার আমি বলে যাচ্ছি লাল রঙের বক্স, আমি কালকে যাব, বাড়ি অনেক বড়, আস্তে আস্তে, এই ওয়ার্ডসগুলো যদি আসলে আমরা ইংলিশে জানতে চাই, যে অবশ্যই সবকিছুরই একটা টার্ম থাকে, একটা টার্মিনোলজি থাকে। সো অবশ্যই ইংলিশেও এদের এক একটা টার্মস আছে। সো এদেরকে ইংলিশে বলা হয় ফ্রেজেস। ফ্রেজেস বলার কারণটা কি, কারণ এরা এক্সাক্ট আমাদেরকে কোনো আইডিয়া দিচ্ছে না, জাস্ট গ্রুপ অফ ওয়ার্ডস। I will go tomorrow. I will go tomorrow. This is an example of clause. Go tomorrow. এখন যদি আমি খালি বলতাম go tomorrow, go tomorrow কোথায়, কই, কি, কি বলতে চাচ্ছি, এটা কিন্তু আমাদেরকে কোনো আইডিয়া, কোনো কিছু ইনফরমেশন রিলে করতে পারছে না। সো a red box will go, অনেক বড়, আস্তে আস্তে, কালকে সকালে, these are all example of phrases. Now, what is a phrase actually? A phrase is a group of related words without both subject and a verb. একটা ফ্রেজের মধ্যে যদি একটা সিম্পল ইন্ডিভিজুয়াল ফ্রেজ আমি চিন্তা করে থাকি, তার কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না। সাবজেক্ট হচ্ছে দ্য পারসন অর দ্য থিং হুইচ ইজ ডুইং ইট, অ্যান্ড ভার্ব হচ্ছে যে কাজটা আপাতত চলছে। ভার্ব বলতে কিন্তু আমরা কোনো কাজই বুঝাই। I will meet him in the office. I will meet him যদি আমি এই কয়টা ওয়ার্ড বাদ দিই, in the office, in the office-টা হচ্ছে one example of phrase, কারণ খেয়াল করে দেখেন this is a group of words, আর এই group of words থেকে কিন্তু exact আমরা কোনো আইডিয়া নিচ্ছি না, these are just group of words. A phrase has neither subject nor verb and can't be used alone. It should be used within a sentence. এখন আমরা একটু চিন্তা করে দেখি, এই যে আমি বললাম in the office, ইন দ্য অফিস বলার পর কিন্তু আসলে এটা কোনো মেক সেন্স করছে না। সো এটাকে মেক সেন্স করার জন্য বা একটা কমপ্লিট আইডিয়া দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে, আমাদেরকে তার সাথে একটা সাবজেক্ট আর একটা ভার্ব অ্যাড করতে হচ্ছে। ফর এক্সাম্পল, আই উইল মিট হিম ইন দ্য অফিস।
আই হচ্ছে এখানে আমাদের সাবজেক্টটা আর নিড হচ্ছে আমাদের ভার্বটা। সো যে কোনো একটা ফ্রেজকে আমরা কখনো আর একটা ইউজ করতে পারছি না, তাকে আমরা ইট কান স্ট্যান্ড অ্যালোন বা ইট কান বি ইউজড অ্যালোন, এটার সাথে অবশ্যই আমাদেরকে একটা সেন্টেন্স আনতে হবে, কারণ এটার কোনো সাবজেক্ট বা ভার্ব নাই টু গিভ আস আ কমপ্লিট থট। A phrase functions as a noun, verb, adverb, adjective or preposition. ওই যে একটু আগে আমরা যেরকম ক্লজেস এর কিছু টাইপস দেখে আসছি, সিমিলারলি ফ্রেজেরও অবশ্যই কিছু টাইপস আছে, যেমন নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, খুব সহজভাবে যদি আমাকে আসলে বলতে হয় যে এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ মানে ফ্রেজেস তো আমরা আইডিয়া নিলামই, গ্রুপ অফ ওয়ার্ডস। এখন এটার সাথে করলো কি, সাথে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভকে নিয়ে আসলো। নাউন, নাউন মানেটা কি? নেম অফ এনিথিং, নেম অফ আ পার্সন, নেম অফ আ প্লেস, নেম অফ অ্যান অ্যানিমাল, এনিথিং which has a name. So this is a noun phrase. For example, the tiny mouse. Tiny mouse is a noun, is a example of noun. আর the tiny mouse এখানে গ্রুপ অফ ওয়ার্ডস আছে, তাই এটাকে আমরা বললাম নাউন ফ্রেজ। সিমিলারলি ভার্ব ফ্রেজটা কি? ভার্ব, ভার্ব মানে কোনো একটা কাজ, যেমন আমি এখন লাইভ নিচ্ছি, আই এম স্টাডিং নাও, স্টাডি, আই এম গোয়িং টু দ্য অফিস নাও, গোয়িং। এই যে গোয়িং, স্টাডিং, রিডিং, ডুইং, ইটিং, ড্রিঙ্কিং, কোনো একটা কাজ যখন আমরা করি তাকে আমরা বলে থাকি ভার্ব। ওয়াজ রিডিং, ইজ ডুইং, গোয়িং, এই জিনিসগুলোকে যখন গ্রুপ অফ ওয়ার্ডসে থাকে তখন তাকে আমরা বলে থাকি ভার্ব ফ্রেজ। সিমিলারলি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ফ্রেজটা কি? যদি আমাকে আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়ে বলতে হয়, অ্যাডজেক্টিভের কাজ কি? যে কোনো একটা নাউন, সে কি লম্বা, ছোট, বিউটিফুল, টল, স্মল, বিগ, জিনিসটা কেমন, এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এখানে একটা এক্সাম্পল দেখি, ভেরি টল। সো সাপোজ দ্য জিরাফ ইজ ভেরি টল। সো জিরাফ ইজ আ নাউন অ্যান্ড আমাদেরকে কে বুঝতে সাহায্য করতেছে? অ্যাডজেক্টিভ বুঝতে সাহায্য করছে যে দিস ইজ ভেরি টল। সো ভেরি টল ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার ভার্ব, এখন আমি কি আস্তে আস্তে যাচ্ছি, নাকি স্লোলি স্লোলি যাচ্ছি, নাকি কোয়াইটলি বসে আছি, নাকি কেয়ারফুলি একটা কাজ করছি, নাকি মাঝে মাঝে অফিসে যাই, মাঝে মাঝে ক্লাস করি, এই যে সামটাইমস, ওকেশনালি, রিয়ারলি, quietly, slowly, these are some examples of adverb. আর এই অ্যাডভার্ব গুলো যখন গ্রুপ অফ ওয়ার্ডসে থাকে বা একাও থাকতে পারে, তাদেরকে আমরা বলে থাকি অ্যাডভার্ব ফ্রেজ। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনস তো আমরা জানি, ইন, অন, অ্যাট, বিটুইন, আন্ডার, বিলো, এগুলা হচ্ছে আমাদের প্রিপোজিশনস। আর এরা যখন কোনো সেন্টেন্সে বা কোনো গ্রুপ অফ ওয়ার্ডসে থাকে তাকে আমরা বলে থাকি প্রিপোজিশনাল ফ্রেজ। এখন চলেন একটু এগুলা নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনা করে ফেলি। এই যে কিছু এক্সাম্পলস, 4 hostile newspapers are more dangerous than 1,000 bayonets. এখানে 4 hostile newspapers. This is a name. So this is a noun phrase, an example of a noun phrase. Similarly, an army marches on its stomach. So on its stomach, on its stomach. This is an adverbial phrase. England is a nation of shopkeepers. This is an adjectival phrase. আরেকটু ডিটেলস আমরা দেখি চলেন। এই ফ্রেজের যে টাইপসগুলো নিয়ে যে আমি একটু আগে বললাম, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এইগুলো নিয়ে আরেকটু ডিটেলস আমাকে যদি বলতে হয়, a noun phrase is a group of words that consist of a noun or pronoun and other words that modify the noun. Noun phrases are used to give more information about a noun. এখানে একটা এক্সাম্পল দেখেন, the spotted puppy is up for adoption. এই যে এখানে যে পপিটা আছে, স্পটেড, ওর গায়ে কালো কালো দাগ, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্পটেড পাপি। দ্য স্পটেড পাপি, এটা হচ্ছে পাপি ইজ আ নেম, স্পটেডও একটা নামই আমরা ধরতে পারি, দ্যাটস ওয়াই এখানে নাম থাকার কারণে আর এখানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকার কারণে এখানে আমরা কি বলছি, দিস ইজ আ এক্সাম্পল অফ নাউন ফ্রেজ।
আমাদেরকে বুঝতে সাহায্য করছে যে একটা নাউন। এখানে আমি কিন্তু এটাও বলতে পারতাম দ্য পাপি ইজ আপ ফর অ্যাডাপ্টেশন, বাট এ আমাদেরকে পাপিটাকে আরো ক্লিয়ার আইডিয়া দিচ্ছে, আরো মডিফাই করছে যে পাপিটা দেখতে কিরকম বা পাপিটা কেমন, ইট ইজ স্পটেড। সো দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপ্টেশন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নাউন ফ্রেজ। Animals need water. Animal is a noun. So animal is now here. Animal is a noun phrase. Who ate the last sandwich? The last sandwich. Sandwich is a noun. The last sandwich. That's why we are saying it's a noun phrase. All the passengers with tickets can board now. All the passenger with tickets. Passengers is an example of noun, and এখানে 3-4টা ওয়ার্ড একসাথে থাকার কারণে, গ্রুপ অফ ওয়ার্ডস থাকার কারণে আমরা এটাকে বলছি নাউন ফ্রেজ। এখন আমাদের নাউনের পার্টটা শেষ। এখন আমরা দেখব ভার্ব ফ্রেজটা কি। ভার্ব তো আমি ক্লিয়ার আইডিয়াই দিলাম, রাইটিং, ইট, ওয়ার্কিং, দিজ আর এক্সাম্পলস অফ ভার্ব। অ্যান্ড ভার্ব ফ্রেজটা কি হচ্ছে? কনসিস্ট অফ আ মেইন ভার্ব অ্যান্ড অ্যান অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্বটা কি? ইজ, আর, হ্যাজ, হ্যাভ, উইল, শ্যাল, এইগুলা হচ্ছে আমাদের অক্সিলারি বা মডেল ভার্বস এর এক্সাম্পল। এরা মেইন ভার্ব হিসাবে কাজ করে না, কিন্তু একটা মেইন ভার্বকে সাপোর্ট হিসাবে বা হেল্প হিসাবে তারা কাজ করে। তাই এদেরকে অক্সিলারি ভার্বসও বলা হয়, আবার হেল্পিং ভার্বসও বলা হয়। এখন আমরা আবার কথা বলি ভার্ব ফ্রেজেস নিয়ে। We have been working since 9 a.m. So have been working. Here we have a group of sentence. এখানে একটা মেইন ভার্ব আছে, সাথে আমাদের অক্সিলারি ভার্ব আছে, যেটার কারণে এই তিনটা ওয়ার্ডকে আমরা বলতে পারি ইটস আ ভার্ব ফ্রেজ, an example of a verb phrase. Similarly, I will be going to France next week. Will be going. Going is a main verb, and এটাকে হেল্প করার জন্য আমাদের সাথে আছে will be. So this is a auxiliary verb. এখানে একটা auxiliary আর একটা main verb থাকার কারণে this is a verb phrase. It may have been being repaired. May have been being. May have been, this is an example of auxiliary verb and being repaired. Main verb. The teacher is writing a report. টিচারটা কি করছে? একটা রিপোর্ট লিখছে। রাইটিং হচ্ছে আমাদের মেইন ভার্বটা, আর ইজটা তার সাথে আছে, তাই তাকে আমরা বলবো আমাদের অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা ইজ রাইটিংকে একসাথে আমরা বলে থাকি ভার্ব ফ্রেজ। জেনি হ্যাজ বিন স্টাডিং ইন দ্য আর্কটিক। হ্যাজ বিন, এই যে এখানে মার্কই করা আছে, দিস টু আর এক্সাম্পলস অফ অক্সিলারি ভার্ব। আর স্টাডিংটা কি? এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। সিমিলারলি, টম মাস্ট শাউট লাউডার। শাউট, চিল্লাইতে বলতেছে, টম অনেক জোরে জোরে চিল্লাবে। শাউট হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর আমাদের অক্সিলারি ভার্ব দিস ইজ দ্য মাস্ট, মডেল অক্সিলারি ভার্ব। এখন আমরা চলে আসলাম আমাদের 3 নাম্বার অ্যাডজেক্টিভ ফ্রেজে। সো অ্যাডজেক্টিভস আমি একটু আগেই বললাম, এই যে ক্লেভার, বিউটিফুল, স্মার্ট, টল, স্মল, বিগ, দিজ আর এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভস। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি চলেন একটু দেখে ফেলি। An adjective phrase can be a single adjective or a group of words. এটা একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে or group of words, 2-3টা ওয়ার্ড মিলেও হতে পারে, built around a single adjective. Adjective phrases have the purpose of an adjective and are used to describe or add more detail to a noun or pronoun. আমি একটু আগে আপনাদেরকে বলেছি একটা অ্যাডজেক্টিভের কাজ কিন্তু একটা নাউন, একটা মানুষ বা একটা প্রোনাউন, মানে হি, শি, দে বা ওয়াফা, বসন ভাই, রাজীব ভাই, এই ধরনের ওয়ার্ড, এই ধরনের নামগুলাকে তারা কি করে আরো মোর ডিটেল অ্যাড করতে বা তাদেরকে আরো ডিসক্রাইব করতে আমাদেরকে সাহায্য করে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে একটা নাউন বা প্রোনাউনের ব্যাপারে আরেকটু ডিটেল অ্যাড করা। সিমিলারলি অ্যাডজেক্টিভ ফ্রেজেসটা কি? হি হ্যাজ ক্লেভার আইডিয়াস। তার কি আছে? তার অনেক ভালো ভালো বুদ্ধি আছে। ইট ওয়াজ আ ভেরি বিগ মিল। ভেরি বিগ, here very big is a adjective phrase. The man with short hair is running in the park. মানুষটার কি আছে? short hair আছে। So short hair is an example of adjective phrases.
এই মানুষটাকে আমাদেরকে আরো ক্লিয়ার আইডিয়া দিচ্ছে এই অ্যাডজেক্টিভ গুলো। তার ছোট ছোট চুল আছে, বা ইট ওয়াজ আ ভেরি মিল, খাওয়াটা অনেক বড় ছিল, মিলটা ইট ওয়াজ ভেরি বিগ। তো এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজেস। এখন আমরা যেটা দেখব তা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের কাজ কি? একটা নাউন বা প্রোনাউনকে আরো ডিসক্রাইব করতে আর মডিফাই করতে, আরো মোর ডিটেল দিতে সে আমাদের সাহায্য করে। সিমিলারলি, হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব? অ্যাডভার্বের কাজ হচ্ছে, ওই যে আমরা একটা কাজ করছি, আমি এখন জোরে জোরে চিল্লাচ্ছি, আমি শাউটিং লাউডলি, সে এখন তাড়াতাড়ি করে লিখছে, শি ইজ রাইটিং কুইকলি, সে এখন আস্তে আস্তে বই পড়ছে, শি ইজ রিডিং স্লোলি। এই যে স্লোলি, লাউডলি, কুইকলি, কেয়ারফুলি, এই ওয়ার্ডসগুলোকে আমরা বলে থাকি আমাদের অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা যখন আমাদের গ্রুপ অফ ওয়ার্ডসও থাকতে পারে বা সিঙ্গলি থাকে, তাকে তখন বলা হয় অ্যাডভার্ব ফ্রেজেস। An adverb phrase can be a single adverb or a group of adverbs, group of words built around a single adverb. Please do it now. He spoke very softly. He very carefully lifted the trophy. So please do it now. এখানে নাউনটা হচ্ছে প্লিজ, এখন করো, এখন, নাও। নাও ইজ আ অ্যাডভার্ব। এটা সিঙ্গেলও হতে পারে, কিন্তু আমরা গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে। হি স্পোক ভেরি সফটলি, ভেরি সফটলি, ভেরি সফটলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজেস, সে খুব আস্তে আস্তে কথা বলল। ভার্বটা হচ্ছে আমাদের স্পোক, আর খুব আস্তে আস্তে কথা বললো, দ্যাটস ওয়াই দ্যাট দিস ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যান্ড এখানে গ্রুপ থাকার কারণে উই ক্যান সে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব ফ্রেজেস। হি ভেরি কেয়ারফুলি লিফটেড দ্য ট্রফি, ও খুব সাবধানে ট্রফিটাকে লিফট করলো, দ্যাট ইজ ট্রফিটাকে উঠাইলো। সো লিফটেডটা হচ্ছে আমাদের মেইন ভার্বটা, অ্যান্ড ভেরি কেয়ারফুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজেস। Wait, he will be there in a few hours. In a few hours is an example of adverb phrases. অ্যাডভার্ব ফ্রেজেস বা ক্লজেসটা আমাদেরকে যা বুঝতে সাহায্য করে, এটা কখন, কোথায়, কিভাবে কোনো একটা অ্যাকশন, দ্যাট ইজ কোনো একটা কাজ হচ্ছে। শি স্যাট অন দ্য ব্রুমস্টিক, এই যে এই ডাইনিটা কি করলো, এই ব্রুমস্টিকের মধ্যে বসলো। স্যাট অন দ্য ব্রুমস্টিক টেলস আস ওয়্যার শি সিট। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব ফ্রেজ। তো এখন আমরা আমাদের একদম লাস্ট টাইপ অফ ফ্রেজে চলে এসেছি, তা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। A prepositional phrase consists of a preposition followed by its object, usually a noun phrase. সবার আগে আমি বলতে চাই যে প্রিপোজিশনস মানেই আমরা জানি ইন, অন, অ্যাট, আন্ডার, বিটুইন, বিলো, আপ, ডাউন, এই দিজ আর অল এক্সাম্পলস অফ প্রিপোজিশন। অ্যান্ড এই প্রিপোজিশনটা যখন একটা অবজেক্টের সাথে থাকে তখন তাকে বলা হয় প্রিপোজিশনাল phrases. Let's see some examples. They were arguing about money. About money. About is a preposition and money is an object. So about money is a prepositional phrase. The window was behind a large brown sofa. Behind is a preposition. A large brown sofa. A large brown sofa is an object. জানলাটা ওই বড় ব্রাউন সোফার পিছনে। সো পিছনে হচ্ছে আমাদের প্রিপোজিশনটা, আর বড় ব্রাউন সোফা, দ্যাটস দ্য অবজেক্ট। সো behind the large brown sofa is an example of prepositional phrases. They resumed after an unusually large meal. Here, after is in preposition and unusually large meal. Unusually large mealটা হচ্ছে আমাদের অবজেক্ট। সবগুলো সেন্টেন্স আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, জাস্ট মার্ক করা ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ফ্রেজেস। ফ্রেজেসটা আমি সবার প্রথমেই বলেছি যে ফ্রেজেস কখনো সে একা দাঁড়াতে পারে না। ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন। এর কি লাগবে? এর অবশ্যই একটা সাবজেক্ট আর একটা ভার্ব লাগবে টু মেক আ কমপ্লিট থট। কিন্তু যখন আমরা জাস্ট এরকম গ্রুপ অফ ওয়ার্ডস দেখবো, আর রেড বক্স দেখবো, উইল গো, কোয়াইট বিগ, এরকম টাইপের কিছু যখন আমরা দেখবো, তখন আমরা জাস্ট বুঝে যাবো কি
এগুলো ছোট ছোট ফ্রেজ, এই যে কালকে সকালে, সন্ধ্যাবেলা, রাতের বেলা, মধ্যরাত্রে, এই ধরনের হচ্ছে জাস্ট ছোট ছোট ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস, যেটাকে ইংলিশে ফ্রেজেস বলা হয়। আর এটাকে আরো ডিফাইন আর আরো ডিসক্রাইব করার জন্য এটাকে টাইপসে ভাগ করা হয়েছে, যার টোটাল 5টা টাইপ আছে। একটা হচ্ছে নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এন্ড লাস্টলি প্রিপোজিশনাল ফ্রেজ। নাউন ফ্রেজ দেখলে, নাম থাকলে আমরা বুঝবো দিস ইজ আ নাউন ফ্রেজ, কাজ থাকলে আমরা বুঝবো দিস ইজ আ ভার্ব ফ্রেজ, নাউনটাকে আরেকটু মডিফাই আর একটা ডিসক্রাইব করলে দেখলে আমরা বুঝবো দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, সাথে ভার্বে যদি থাকে দ্যাটস অ্যান অ্যাডভার্ব ফ্রেজ, আর তার আশেপাশে যদি দেখি আমরা বিহাইন্ড, আন্ডার, বিলো, অন, অ্যাট আছে, তখন আমরা বুঝে নিব দ্যাটস আ প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যান্ড ইন কেস অফ আ প্রিপোজিশনাল ফ্রেজ আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যেটা একটা প্রিপোজিশনের সাথে ফলোড বাই অ্যান অবজেক্ট। এখানে দেখেন from him, from is an example of preposition and him is an object, so from him is prepositional phrase. এখানে একটা ছোট পোয়েম আছে প্রিপোজিশনে, চলেন আমরা একটু সবাই দেখি। Under the blue sky, near the ancient wood, beside the trickling stream, on the grassy bank, under a bright umbrella, in the month of May. So অবশ্যই এখানে কিছু প্রিপোজিশনাল ফ্রেজেস আছে। আন্ডারটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, দ্য ব্লু স্কাই ইজ দ্য অবজেক্ট, সো আন্ডার দ্য ব্লু স্কাইটা কি, দিস ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। নিয়ার দ্য এনশিয়েন্ট উড, নিয়ার ইজ আ প্রিপোজিশন, দ্য এনশিয়েন্ট উড ইজ আ অবজেক্ট, সো নিয়ার দ্য এনশিয়েন্ট উড ইজ অ্যান এক্সাম্পল অফ প্রিপোজিশনাল ফ্রেজ। ইন দ্য মান্থ অফ মে, মান্থ অফ মেটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর ইন দিস ইজ আ প্রিপোজিশন। The genie from the brass lamp granted 3 wishes. এই যে জিনিটাকে ঘষা দিলাম, ঘষা দেওয়ার পর সে আসলো, বের হইলো এই ব্রাস ল্যাম্পটা থেকে, সে আমাকে 3টা উইশ দিল। I can ask for 3 wishes to him. সে আমার 3টা ইচ্ছা পূরণ করবে। সো জিনিটা অবশ্যই একটা সাবজেক্ট, মানে এটাকে তো আমরা জানলামই যে কোনো সময় একটা ফ্রেজ সাবজেক্ট বা ভার্ব ছাড়া আসলে একা একা কোনো কমপ্লিট থট আমাদের দিচ্ছে না। সো অবশ্যই the genie is the subject here. From is the preposition here. The brass lamp, this is the object of the preposition. So from the brass lamp, this is a prepositional phrase. তো আজকে আমরা যা যা দেখলাম তা ছিল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। ক্লজটা কি আর ফ্রেজেসটা কি? ক্লজ হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স যেটা দুটো টাইপ আছে, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। আর ফ্রেজটা হচ্ছে কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস যে নিজে নিজে কোনো মিনিং আমাদেরকে বুঝতে দেয় না, কিন্তু হ্যাঁ তাকে যখন আমরা একটা সাবজেক্ট বা ভার্বের সাথে অ্যাডাপ্ট করে দিই তখন সে আমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে সাহায্য করে। সো আজকে আপাতত এটুকুক, আশা করি কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অবশ্যই কোয়েশ্চেন কমেন্টে করবেন, আশা করি আমি আনসার দিব পরে। অ্যান্ড সবার সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।